আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আমার হাঁসগুলো চুরি হয়েছিল, আমি কিন্তু চোরকে ছাড়িনি, বলছেন রুমিন ফারহানা। রংপুর ৩ আসন, এবার হরিণ প্রতীকে জিএম কাদেরের সঙ্গে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী, জানাবো গোপন প্রতিবেদন। পাহালে অস্ত্রের ঝনঝনানি, উচ্চিতে দেশ। এবং সর্বশেষ জানাবো ডিবিতে ইসলামী আন্দোলনের অভিযোগ, নির্বাচন সুষ্ঠু রাখতে অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। আমার হাঁসগুলো চুরি হয়েছিল, আমি কিন্তু চোরকে ছাড়িনি, বলছেন রুমিন ফারহানা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, এজন্য বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে হাঁস প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। আজ জেলার ৬ আসনে ৪৮ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে ইসি। প্রতীক পাওয়ার পর উচ্ছ্বাসিত রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আমি আমার ভোটার ও কর্মী সমর্থকদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তারাই আমাকে আজকের এই জায়গায় এনেছেন। তারা যখন আমাকে দেখেন, ছোট ছোট বাচ্চারা চিৎকার করে বলে, আমাদের হাঁস মার্কা। তাই এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, শুধু আমার নয়। নিজের পালিত হাঁস চুরি প্রসঙ্গে টেনে তিনি বলেন, আমি হাঁস পালতাম। আমার হাঁসগুলো যখন চুরি হয়েছিল, আমি চোরকে ছাড়িনি, মামলা করেছি, জেলেও ভরেছি। আমার এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তারা যেভাবে বলবেন, সেভাবে চাইবেন, সেভাবেই এই এলাকায় উন্নয়ন করব। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে চূড়ান্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তার দলীয় প্রতীকে মাথাল বরাদ্দ পেয়েছেন। রংপুর ৩ আসন, এবার হরিণ প্রতীকে জিএম কাদেরের সঙ্গে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় নগরী রংপুর ৩ সদর আসনে হরিণ প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। আনোয়ারা ইসলাম রানী রংপুর ৩ আসন থেকে এবারে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির শামসুজ্জামান সামু, জামাতের অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, বার্ষদের আব্দুল কুদ্দুস। এর আগে আনোয়ারা ইসলাম রানী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইগাল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী ২৩২৯ ভোট পেয়েছিলেন। আনোয়ারা ইসলাম রানী বলেন, হরিণ প্রতীক পেয়ে আমি খুবই খুশি এবং আনন্দিত। দলিত, হরিজন, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক সমাজের মানুষ এখানে আমাকে সমর্থন জানাতে এসেছেন। আমি তাদের প্রতিনিধি। তাই স্বাধীনতা ৫৪ বছর ধরে নিরীহ হিসেবে বঞ্চিত হয়ে আসছে, এই নিরীহতার প্রতীক হল হরিণ। আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে সংসদে যেতে চাই, তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই, তাদের মর্যাদা আদায় করতে চাই। তিনি আরও বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে সংশয় রয়েছে, তারপরও নির্বাচনের কার্যক্রম এগিয়ে চলছে। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। এ সময় তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন। গোপন প্রতিবেদন, পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি, উচ্চ ঝুঁকিতে দেশ। আবারও অস্থির হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত নতুন করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও মানবিক পরিস্থিতিকে বড় ঝুঁকির মুখে ফেলেছে। আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর তাতমাদয়ের মধ্যে চলমান যুদ্ধ যেমন তীব্র হচ্ছে, তেমনি সংঘাতে জড়িয়ে পড়ছে বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র সংগঠন, যার সরাসরি প্রভাব পড়ছে কক্সবাজার টেকনাফ সীমান্ত, রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকাগুলোতে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই অঞ্চলে শত শত পাহাড়ি যুবক আরাকান আর্মির পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা আধুনিক অস্ত্রসহ দেশে ফিরে আসছে।
সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই সামগ্রিক পরিস্থিতিকে উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকা পোস্টের হাতে আসা ওই প্রতিবেদনে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। যুদ্ধবিরত এসব যুবক ভবিষ্যতে সংঘবদ্ধ অপরাধ বা ডাকাতি বা উগ্রবাদী নেটওয়ার্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাদের মতে, সীমান্ত পেরিয়ে এর অভিঘাত পড়ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, রোহিঙ্গা ক্যাম্পের স্থিতিশীলতা এবং সামগ্রিক সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির উপর। এই পরিস্থিতি দেশের পর্যটন জেলা কক্সবাজার টেকনাফ এলাকাকে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ নিরাপত্তা অঞ্চলে পরিণত করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন হামলা, সশস্ত্র সংঘর্ষ, অপহরণ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং ক্যাম্পভিত্তিক অপরাধমূলক তৎপরতা উদ্বেগজনক আকার ধারণ করতে পারে। প্রতিবেদনটি সরকারের প্রধান উপদেষ্টা দপ্তর ও স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তর সহ বিভিন্ন সংস্থায় প্রেরণ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে নতুন করে মিয়ানমার নাগরিক অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার সুপারিশ করা হয়েছে। গোয়েন্দা সূত্র জানায়, গত ৬ জানুয়ারি রাখাইন রাজ্যের থেইন টাউনশিপের থেইনতান এলাকায় আরাকান আর্মি ড্রোন ব্যবহার করে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থানে বোমা হামলা চালায়। এতে অন্তত ৮ থেকে ১০ জন সেনা আহত হন। বিশ্লেষকদের মতে, ড্রোন ব্যবহারের অর্থ হল আরাকান আর্মি এখন কেবল স্থানীয় গেরিলা গোষ্ঠী নয়, বরং একটি আধুনিক বিদ্রোহী বাহিনীতে রূপ নিচ্ছে। এই প্রযুক্তিগত উৎকর্ষতা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ই জানুয়ারি মংডু জেলার টেচং ও গদুরা বাজার এলাকায় আরাকান আর্মির ক্যাম্পে হামলা চালায় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন ARA ও ইসলামিক আল মাহাজ। এই হামলায় আরাকান আর্মির ৬ সদস্য এবং একজন ARA সদস্য নিহত হন। একই দিনে রাতে ডাউংয়ের কুলারচং এলাকায় আরাকান আর্মি ও আরাস সদস্যদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ওই সংঘর্ষ রোহিঙ্গা সমাজকে আরও বিভক্ত করেছে। একদিকে ক্ষমতায় থাকা কিছু গোষ্ঠী, অন্যদিকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সশস্ত্র সংগঠনগুলোর এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত ভুক্তভোগী হচ্ছেন সাধারণ রোহিঙ্গারা। তাদের মধ্যে এই অভ্যন্তরীণ কোন্দল সীমান্ত অস্থিরতা বাড়াবে এবং বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশের চাপ তৈরি করবে। কক্সবাজারের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প ও ক্যাম্প ১৭ এলাকায় সম্প্রতি অন্তত ৮টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় ৬৬ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। একই সময় ৭টি অপহরণের ঘটনায় ৯ জনকে তুলে নেওয়া হয়, যাদের মধ্যে মাত্র ২ জন মুক্তির পণের বিনিময়ে ফিরে আসেন। অন্যদিকে টেকনাফের পাহাড়ি এলাকায় ডাকাত দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের ঘটনা বাড়ছে। গত ৯ জানুয়ারি ডাকাত মোহাম্মদ হাসান গুলিবিদ্ধ হন এবং ১০ই জানুয়ারি নূর কামাল ছুরিঘাতে নিহত হন। গোপন প্রতিবেদনে একটি ভয়াবহ তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, আরাকান আর্মির অর্থনীতির সঙ্গে বাংলাদেশের ইয়াবা বাজার সরাসরি যুক্ত হয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক। এটি একটি ক্লাসিক ওয়ার ইকোনমি, যেখানে মাদকী যুদ্ধের জ্বালানি। রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত এলাকার অপরাধগুলো বিচ্ছিন্ন নয় উল্লেখ করে তিনি বলেন, অপহরণ, গোলাগুলি, মাদক এবং অস্ত্র সবকিছুই একই অপরাধ নেটওয়ার্কের অংশ। এই নেটওয়ার্ক ভাঙতে হলে শুধু অভিযান নয়, অর্থের উৎস বন্ধ করতে হবে। তার মতে, যুদ্ধফেরত প্রশিক্ষিত যুবকরা যদি এই মাদক অর্থনীতির সঙ্গে যুক্ত হয়, তাহলে কক্সবাজার টেকনাফ অঞ্চল দীর্ঘমেয়াদী একটি ক্রাইম হটস্পটে পরিণত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।